OnePlus 11। তো OnePlus কি তাহলে ফাইনালি তার সেই আগের জায়গায় ফিরে যেতে পারলো? অর্থাৎ একটা সময় তো OnePlus এর স্বর্ণযুগ ছিল। হ্যাঁ, একটা সময় OnePlus এর স্বর্ণযুগ ছিল, বাট এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি OnePlus এর ফোনগুলো সেই আগের জায়গাটা ধরে রাখতে পারছেন। ইভেন যারা OnePlus এর ফ্যান বয় বা ফ্যান ছিলেন, ইভেন আমি নিজে OnePlus ইউজার ছিলাম, তারাও কিন্তু এখন OnePlus এর দুর্নাম করতে দ্বিধাবোধ করে না। বাট আসলে কি এই স্মার্টফোনটা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলো? সে বিষয়গুলো সবকিছু জানবো আমরা আজকের ভিডিওতে। ধন্যবাদ স্মার্ট ভ্যালিকে আমাদের কাছে OnePlus 11 এর রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য। তাদের কাছে কিন্তু আপনারা OnePlus 11 সহ OnePlus এর যাবতীয় ডিভাইসগুলো পেয়ে যাবেন বসুন্ধরা সিটির লেভেল 5-এ। তাদের শপ রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, আর এই ফোনের কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে, একটু দেখে নেবেন। জানুয়ারির 4 তারিখে স্মার্টফোন অ্যানাউন্স হয়। স্মার্টফোনটার মনে হয় 2টা কালার ভ্যারিয়েন্ট মেবি পাওয়া যায়। আমি ছবি দিয়ে দেবো কয়টা কয়টা পাওয়া যায়। আর আমরা যেটা পেয়েছি এটা হলো একদম গ্লোসি ফিনিশ, তবে এর ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট একটা আছে যেটা আবার ম্যাট ফিনিশ। তো গ্লোসি ফিনিশটা দেখলাম ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট ভালোই বসে। রিয়ার প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যেটা চায়নাতে কর্নিং গরিলা গ্লাস 7 নামে পরিচিত আর কি। বডি ফ্রেম মেটাল বা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, বেশ সলিড বিল্ড স্মার্টফোন। হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ওজন 205 গ্রামের মতো। এটা একদম কমও না, আবার খুব যে বেশি এমনটাও না। কার্ভ ডিসপ্লে আছে স্মার্টফোনে। রেগুলার প্রয়োজনীয় সমস্ত পোর্টসের বাটন তো আমরা পাচ্ছি, সেই সাথে OnePlus এর সিগনেচার অ্যালার্ট স্লাইডারও আছে। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। 2টি সিম কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন। স্টেরিও স্পিকার রয়েছে। তবে এটা যেহেতু OnePlus এর একদম প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন, সেই জায়গা থেকে একটা ব্যাপারে আমি কমতেই বলবো, IP64 এর রেটিং রয়েছে। তো আপনি যখন ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের সাথে কম্পেয়ার করতে যাবেন, ওই জায়গায় কিন্তু এই স্মার্টফোনটা পিছিয়ে পড়বে। যেমন ধরুন স্যামসাং এর S23 সিরিজের সাথে যদি কম্পেয়ার করতে যান। এনিওয়ে, এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ। এটা 2K রেজলিউশনের প্যানেল। ভালোই হয়েছে, ফ্ল্যাগশিপ একটা ফিল পাওয়া যাবে বা ওই লেভেলে থাকছে। বলছিলাম কার্ভ ডিসপ্লে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে এখানে। এটা মূলত LTPO3 ফ্লুইড অ্যামোলেড প্যানেল, ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট এবং অডিও পেয়ে যাচ্ছেন। এটাকে আপনি চাইলে কিন্তু ফুল এইচডি প্লাসেও রাখতে পারবেন, আবার 2K রেজলিউশনে রাখতে পারবেন। এই ডিসপ্লেটা কিন্তু খুবই কালারফুল এবং সিমেট্রিক্যাল বলতে পারেন, অর্থাৎ চিন বেজেল বেশ সিমেট্রিক্যালি বলা যায়। লেফট টপে সিঙ্গেল পাঁচল রয়েছে। এর সাইজও কিন্তু আমরা ছোটই পেয়েছি। তবে মাঝে মধ্যে এইটা মানে যেহেতু কার্ভ ডিসপ্লে, মাঝে মধ্যে দেখছিলাম একটু টাচ লেগে যায়, বিশেষ করে যখন আপনি ছবি তুলতে যাবেন। যদি কোনো কেস না ব্যবহার করেন, এক হাতে ছবি তুলতে গিয়ে দেখবেন ক্লিক করতেছেন, ক্লিকটা হচ্ছে না, কারণ অলরেডি আপনি এখানে টাচ করে আছেন। ব্রাইটনেস আমরা জানি এই স্মার্টফোনটাতে কিন্তু 1300 নিট পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ডিসপ্লেটা 1300 নিট পর্যন্ত ব্রাইটনেসে যেতে পারে, পিক ব্রাইটনেস আর কি। তো এই যে সানলাইট আমরা আছি, হ্যাঁ দেখা যায়, এটা ভিজিবল, চালানোও যায়, কিন্তু 1300 নিট পিক ব্রাইটনেস আসলে যতটুকু হওয়া উচিত আমার কাছে ততটুকু লাগছে না। আমার মনে হয় এটা আর একটু ব্রাইট হওয়ার কথা, যতটা কিনা নামে রয়েছে। এর বাইরে গ্রিন টিন্ট বা অন্য কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আচ্ছা, এই ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে একটু উপরের দিকে, বাট এর সাথে ইউজ টু হয়ে যাবেন। আর দেখুন, এটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারই এটা ঠিকঠাক রেজাল্ট দেয়। তবে হ্যাঁ, এর ইউআই আমি একটু গন্ডগোল পেয়েছিলাম। যখন কিনা আপনি এইভাবে হোম বাটনে ক্লিক করবেন না, অনেক সময় যেটা করতো, ডিসপ্লেটা জ্বলার সময় ব্লিঙ্ক করতো, মানে জ্বলে আবার নিভে যেত, আবার জ্বলতো, এরকম একটা বিষয় ছিল। বাট এই যে গত 2 দিন যাবত আবার দেখছি এটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, এখন ঝামেলা করছে না। এটা ফার্স্টের দিকে পেয়েছিলাম। OnePlus 11 এর এই যে হেলিপ্যাডটা রয়েছে, মানে এনে চাইলে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। এই জায়গাটায় 3টা সেন্সর রয়েছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এরপরে 32 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে, টেলিফটো জুম লেন্স আছে আর কি একটা। দেন হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। তো আলট্রা ওয়াইড শুটারটা কিন্তু বেশ বড় সড়ো, যেহেতু ক্যামেরা মডিউলের উপরে বেশ বড় সড়ো করে লেখা আছে হ্যাসেলব্লাড, তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি থাকবে, এটা খুবই স্বাভাবিক। বাট প্রিভিয়াসলি আমরা হ্যাসেলব্লাডকে হ্যাসেল বলদ বলতেও অনেকে শুনছি, তো এটার ক্ষেত্রে কি অবস্থা? আচ্ছা, মেইন ক্যামেরার ম্যাক্সিমাম ছবি সন্তোষজনক ছিল। সন্তোষজনক মিন আমরা সন্তুষ্ট হয়েছি। আপনি যদি এর মেইন ক্যামেরার ডিলাইটের ছবিগুলোকে একটু জুম করে নিয়েও ব্যবহার করতে চান, ইজিলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যদিও এতে আমরা কিন্তু 2x অপটিক্যাল জুম লেন্স পেয়ে যাব, তারপরও মেইন ক্যামেরার ছবিগুলোই আপনি চাইলে জুম করেও ব্যবহার করতে পারবেন। শার্পনেস ডিটেল খুব ভালো পাওয়া যাচ্ছিল। শ্যাডো ডিটেলও দেখুন বেশ ভালোভাবে এগিয়েছে এই স্মার্টফোনটা। ম্যাক্সিমাম সিনারিতে এটা কালার মোটামুটি ঠিকঠাক ধরে রাখতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে একটু বুস্টেড কালার দেয়, কখনো আবার একটু ওয়ার্ম টোনও মনে হয়েছে। তবে ম্যাক্সিমাম সিনারিতে এটা আসলে ন্যাচারাল একটা কালার টোনই রাখার ট্রাই করে। প্রায় প্রত্যেকটা ছবিতে লক্ষ্য করুন ডাইনামিক রেঞ্জটাও কিন্তু বেশ ভালো দিতে পারছে। এছাড়াও হোয়াইট ব্যালেন্সটাও ঠিকঠাক আছেই বলা যায়। তো আমার মনে হয় ডে লাইটে এর ছবি নিয়ে ম্যাক্সিমাম মানুষই সন্তুষ্ট থাকবে, এবং ডে লাইটের বেশিরভাগ ছবিগুলোই কিন্তু আসলে ইউজেবল ছিল বা আমরা ভালো পেয়েছি। তবে যেহেতু হ্যাসেলব্লাডের সাথে মিলেমিশেই ক্যামেরা এসেছে, আপনি কিন্তু এখানে হ্যাসেলব্লাডের একটা ফিল পাবেন। হ্যাসেলব্লাডের যে ফিল্টার, সেরকম মনে হয় 3টা না 4টা ফিল্টার আছে, যেগুলো আপনি ব্যবহার করে ছবি তুলতে পারবেন। একটু অন্যরকম টোন আসবে, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে।
নাইট মোড, আমার মনে হয় নাইট মোডের ক্যামেরাও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে খুব ভালোভাবে। নাইট মোডে যে জিনিসটা হয় আলো অনেকটা বেড়ে যায় এবং শার্পনেস ডিটেলও কিন্তু বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। অবশ্যই স্টেডি করে ক্যামেরাটা ধরে রাখতে হবে, একটু স্টেডি করে ধরে রাখতে পারলে এর থেকে কিন্তু খুব দারুণ একটা ছবি পাওয়া সম্ভব লো লাইটে নাইট মোডে। একটু কন্ট্রাস্টই হয় যদিও, যে বিষয়টা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনে খেয়াল করি, তবে এটা মনে হয় না যে খারাপ লাগার কোনো কারণ হয়ে দাঁড়াবে। ওভারঅল নাইট মোডের ছবি মেইন ক্যামেরা আমার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগছে এবারের পোর্ট্রেট মোডটা। 2x অপটিক্যাল জুম যে লেন্সটা রয়েছে এটা মূলত 2x জুম করে দেন পোর্ট্রেট মোডে ছবি নেয় বাই ডিফল্ট। তো ওভাবে ছবি তুললে কিন্তু মানে একদম ফেজের যে আমাদের শেপটা সেটা ঠিকঠাকভাবে পাওয়া যায়। একই সাথে ব্লারনেসটা, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা সেটাও ন্যাচারালি মনে হয়েছে। তবে এজ ডিটেকশনে মাঝে মধ্যে একটু মিস করতে দেখা গেছে, এটা ট্রু, বাট ম্যাক্সিমাম সময় ভালো রেজাল্ট দিতে পারছে। এর পোর্ট্রেট মোড নিয়ে আমি সন্তুষ্ট আছি। বলছিলাম 2x অপটিক্যাল জুম লেন্স রয়েছে এতে, বাট এইটা নিয়ে না আমার একটু খটকা আছে। এখন এই যে মেইন ক্যামেরা আছে, আর আমি যদি মেইন ক্যামেরাটা ঢেকে দিই তাহলে তো যেরকম লাল হয়ে যাবে, রাইট? কারণ আমি হাতে এটা ঢেকে দিয়েছি। এবারে আমি যদি 2x অপটিক্যালে যাই তাহলে কিন্তু 2x অপটিক্যাল যে জুম লেন্সটা রয়েছে সেটা রান হয়ে গেল। এই দেখেন 2x অপটিক্যাল জুম লেন্সটা কিন্তু ফাঁকা আছে, বাট তারপরও মাঝে মাঝে স্ক্রিনটা কিন্তু লাল হয়ে যাইতেছে। তো এই যে লাল হয়ে যাইতেছে, মানে বিষয়টা হলো কি, ও যে মেইন ক্যামেরা এইটারই ক্রপ করে 2x এর ছবি নেয় হয়তো। এই যে এখন কিন্তু টোটালি লাল হয়ে আছে এবং আমি আটকে আছি কিন্তু মেইন ক্যামেরা, বাট এই যে এখন আবার শিফট করছে 2x এ, আবার এই যে মেইন ক্যামেরায়। তো এইটা আমার মনে হয় কোনো একটা গ্লিচ, কোনো একটা প্রবলেম, এটা হয়তো আপডেট দিয়েও ঠিক করা সম্ভব। তো ডিজিটাল জুম করুক আর অপটিক্যাল জুম করুক, যেটাই করুক না কেন, ছবিগুলো আমার কাছে সফট লেগেছে। এটা আমার কাছে মনে হয় আরেকটু বেটার জায়গায় যাওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট 3x অপটিক্যাল জুম থাকতে পারতো হয়তো এই স্মার্টফোনটাতে, যেহেতু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন OnePlus-এর। এইটার রেজাল্ট নিয়ে আমি ততটা সন্তুষ্ট হতে পারিনি, ডিটেলের অভাব মনে হয়েছে আর কি আমার কাছে ওভারঅল। এছাড়া কালারটাও মেইন ক্যামেরার মতো অতটা অ্যাকুরেট মনে হয়নি। তবে দিনের আলোতে কিন্তু বেশ ভালো রেজাল্ট দিতে পারছে এর আলট্রা ওয়াইড শুটারটা। 48 মেগাপিক্সেলের এই আলট্রা ওয়াইড শুটার ডে লাইটে কিন্তু বেশ ভালো রকমেরই ডিটেল ধরে রাখতে পারে। যদিও এটাকে আপনি অবশ্যই মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারবেন না, ওইটার চাইতে তুলনামূলকভাবে ডিটেল এখানে কম পাওয়া যায়, একটু সফটও মনে হয়। বাট 50-60 হাজার টাকার মধ্যে আরও যে আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা দেখি অনেক স্মার্টফোনে, সেগুলোর থেকে কিছুটা এগিয়ে থাকবে। কালার যদি আপনি মেইন ক্যামেরার সাথে ম্যাচ করতে চান, কিছুটা ডিফারেন্স লক্ষ্য করবেন। শ্যাডো ডিটেলসের পরিমাণ একটু কম মনে হয়। লো লাইটে যদি নাইট মোডে যান সেক্ষেত্রে ইউজুয়াল ছবি পাবেন, বাট যদি রেগুলার মোডে ছবি তুলতে চান আলট্রা ওয়াইডে, সেটা ততটা ভালো কিছু হবে না। তো এখানে স্টাডি করে ধরে রাখলে কিন্তু ইউজুয়াল ছবি পাওয়া যায়, যেমনটা আপনারা দেখছেন। এই ছবিটা কিন্তু আলট্রা ওয়াইডে খুব একটাও খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে আমার মনে হয়। এইটার আলট্রা ওয়াইড শুটারটাকে আবার ম্যাক্রো শুটার হিসেবে ব্যবহার করা যায়, কোনো সাবজেক্টের একদম কাছে নিয়ে চাইলে ছবি তুলতে পারবেন, কিন্তু সেটা খুব একটা কাজের কিছু না। ম্যাক্রোটা ভালো লাগেনি আর কি আমার কাছে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 8K 24 FPS এ। 8K 24 FPS এর চাইতে আমার মনে হয়েছে 4K 60 FPS এর ভিডিও আরো বেশি ইউজেবল হবে এবং আপনারা মনে হয় ওইটাতেই ভিডিও শুট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 8K তে হ্যাঁ কিছুটা রেজলিউশন বাড়ে, একটু শার্পনেস বেশি মনে হয় আর কি, একটু ডিটেল বেশি মনে হতে পারে, বাট 4K টা আমার মনে হয় গুড এনাফ এবং তখন স্টেবিলিটিও মোটামুটি বেশ ভালো পাওয়া যায়। আর 4K এর ভিডিও আমার কাছে মনে হয়েছে এই বাজেট অনুযায়ী চলনসই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এটার ছবিগুলো না একটা ওই ওপোটাই ফিল দেয়, মানে স্কিন টোনটায় ওপো একটা ফিল আপনি পাবেন। আর মেইন ক্যামেরার ক্ষেত্রে আমি এই ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম, মেইন ক্যামেরাতে যদি মানে কারোর ছবি তুলেন কোনো হিউম্যানের, সেই ক্ষেত্রে দেখবেন যে তার স্কিন টোনটাতে ওই ওপোর একটা ফিল পাওয়া যায়, মানে যদিও এটা OnePlus বাট ওখানেও পাওয়া যায় স্টিল। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডেলাইটের ছবিগুলোতে কিন্তু আমরা ভালো শার্পনেস ডিটেল দেখছি, ইভেন ডাইনামিক রেঞ্জটাও কিন্তু ভালোই বলতে হবে। একটু ব্রাইট করে দেবে, একটু সফট করতে পারে হালকা স্কিনটা, ইনডোরের দিকে একটু বেশি সফট হয় বা লো লাইটে, আর্টিফিশিয়াল লাইটে আর কি। বাট ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু যে বিষয়টা মেনে নিতে কষ্ট হয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 4K তে ভিডিও রেকর্ড করার সুযোগ দেয় নাই। এটা দিতে পারতো, মানে যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, সো এর সমস্ত ছোটখাটো বিষয়ের দিকেও গুরুত্ব রাখা উচিত। আচ্ছা, সুন্দর এই স্মার্টফোনকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে এর মাঝে 5000 mAh ব্যাটারি আর বক্স আপনি পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জার। তবে ইউএস যে ভ্যারিয়েন্টটা ওইটাতে আবার মনে হয় 80 ওয়াটের চার্জার দেওয়া আছে, বাট আমরা কিন্তু 100 ওয়াটের চার্জারটাই পেয়েছি। তো এইটা এরকম ব্যাটারির জন্য একদমই বিশাল বড় সড়ই হয়ে যায় আসলে। ব্যাকআপও কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো দিতে পারে। আপনি যদি 2K রেজলিউশনে অন রাখেন, এর থেকে আপনি এসওটি পেয়ে যাবেন 5-5.5 ঘন্টার মতো। 1080p-তে রাখেন তখন প্রায় 7.5 থেকে 8 ঘন্টার মতো কিন্তু এসওটি পাওয়া সম্ভব। তো বোঝাই যায় যদি 1080p হয়, এই স্মার্টফোনটা রেগুলার ইউজেস আমার মনে হয় 1.5 দিন প্লাস ব্যবহার করা যাবে। আর যদি কিনা আপনি 2K রেজলিউশনে রাখেন, একদিন চালানো যাবে। আসলে এটার যে প্রসেসরটা হলো গিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 মানে স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট এসওসি রয়েছে এর মাঝে। 8/128, 12/256, 16/256 এবং 16/512 জিবি এরকম ভ্যারিয়েন্টে পাওয়া যায় আর কি। বাংলাদেশে মনে হয় না যে সবগুলো অ্যাভেলেবেল আছে, একটু খোঁজ করে দেখবেন আর কি কোনটা কি আছে। তবে এটাও মাথায় রাখতে হবে, এটার যে 8/128 জিবি ভ্যারিয়েন্ট, ওইটার আবার স্টোরেজ টাইপ কিন্তু UFS 3.1, বাকিগুলোতে হলো UFS 4.0। আর এই র্যামের টাইপটা হলো LPDDR5X, LPDDR5 না, LPDDR5X। তো স্ন্যাপড্রাগন 8 Gen 2
এর গ্রাফিক্স সেকশনে কিন্তু রয়েছে আবার Adreno 740। তবে একটা বিষয় ডিসপ্লে পার্টি বলা উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম আর কি। ওটা হলো এটার যে রিফ্রেশ রেটের ব্যাপারটা, এটা আমরা চেক করছি, দেখলাম যে ইউএফএ টেস্টে 120 হার্টজ শো করছে, এটা ঠিকই। বাট বেশ কিছু অ্যাপসে বা এর যে রেগুলার কাজ বাজে, যে দেখুন এখন যে আমি এটা এই যে স্ক্রল করছি না, আমার কাছে মনে হচ্ছে না এটা 120 হার্টজ দিচ্ছে। আমাদের কাছে তো আরো অনেক ডিভাইস রয়েছে যেগুলো 120 হার্টজ পর্যন্ত দেয়। তো এই ফোনটায় আমার মনে হয় না যে মানে রেগুলার কাজ বাজে সবসময় 120 হার্টজ স্টেবল ভাবে দিতে পারে। হ্যাঁ, এখানে এলটিপিও টেকনোলজি ব্যবহার হয়েছে, বাট যে জায়গায় গেলে পরে আপনার অবশ্যই 120 হার্টজ পুশ করার কথা, সেই জায়গায় আমার মনে হয়েছে এটা আসলে 60 হার্টজ বা হয়তো 70 হার্টজ এর আশেপাশে রান করতেছে। আরেকটা ব্যাপার, এই ফোনটা যখন আমার হাতে পাই, তো যখন অন করতেছিলাম তখন দেখলাম কি মানে ও অন করতে গিয়ে প্রচন্ড পরিমাণে ল্যাগ দিচ্ছিল, আটকে যাচ্ছিল আর কি, আগাইতে পারতেছিল না এরকম মনে হয়। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বিষয়গুলো ঠিক হয়ে গেছে। যে বিষয়টা একটু আগেও বললাম, আপনি যখন কিনা এই যে হোম বাটনে ক্লিক করতেন, এটা জ্বলতেও টাইম নিত, দুইবার ব্লিঙ্ক করতো, এরকম কিছু ইস্যু ছিল যেগুলো আসলে বলা যেতে পারে এর ইউআই থেকে আসছে। বাই দ্য ওয়ে, এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ। আর হ্যাঁ, আমরা অক্সিজেন ওয়েস পেয়েছি, আর চায়নাটায় আবার কিন্তু কালার ওয়েস দিয়ে আসছে। ভালো বিষয়, যারা স্মার্টফোনটি কিনবেন, OnePlus এখানে 4টা মেজর আপডেট দিবে আপনাকে। আচ্ছা, এই যে কয়েকদিন আমরা ব্যবহার করেছি এই স্মার্টফোনটা, আমাদের কাছে কিন্তু ওভারঅল মোটামুটি একটা ভালো রেজাল্টই মনে হয়েছে, এবং 70-80 হাজার টাকার একটা স্মার্টফোন থেকে আমরা যতটুকু আশা করি সেটুকু আমার মনে হয় পুশ করতে পারছে। যদিও এরকম বাজেটেরই আমি সেকেন্ড হ্যান্ড ফোনের সাথেও কম্পেয়ার করছিলাম, যেমন ধরুন S22 Ultra, ওটার সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখলাম অ্যাপ ওপেন ক্লোজ টাইমে এটা কিছুটা পিছিয়ে আছে এখনো। ওইটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 আর এটা 8 Gen 2 মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট করছে। একসাথে ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে আপনি একটা ভালো রেজাল্টই পাবেন এর থেকে। এমনিতে এই স্মার্টফোনে কিন্তু আমরা অজস্র ব্লোটার পাইনি, যেটা ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখা যায়, তো ওই জায়গাটা বেশ ক্লিনই বলতে পারেন। এছাড়াও এর যে ইউআইটা, সেটা বেটার রেজাল্টই করছে, ওই যে ফার্স্টের দিকে যে সমস্যা পেয়েছিলাম ওটুকুই। যেহেতু এটা একটা নতুন প্রসেসর, তো আমরা চিন্তা করলাম এই স্মার্টফোনের সাথে কেমন রেজাল্ট দেয়, এই কারণে বেশ কিছু টেস্ট করা হয়। এখন তো স্মার্ট স্কোর তো দেখছেন, যদিও এটা আমার আরেকটু এক্সপেকটেশন ছিল আরেকটু বেশি আসবে বলে। দেন আমরা ওয়াইল্ড ড্রাইভ এক্সট্রিম এক্সট্রেস টেস্ট করছিলাম, বাট এইটা আমি যতবারই ট্রাই করি কেন যেন ফেল মারছে, এটা টেস্ট আর করতে পারি নাই। এবং ফোনটা বেশ ভালো রকমের হিট জেনারেট করছিল, প্রায় 40-41-এর কাছাকাছি এটা চলে আসছিল প্রত্যেকবারেই। যখন কিনা এটা একদম রেগুলার মোডে থাকে তখন কিন্তু কোনো ধরনের থ্রোটলিং বা পারফরমেন্স ড্রপ করতে দেখা যায় না। বাট যখন আমরা এই স্মার্টফোনে পারফরমেন্স মোডটা অন করে দেই, ওইটা অন করার পরে দেখলাম যে হ্যাঁ, কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম ধাপ করে এটা নিচের দিকে নেমে যায়, এবং যেমন আপনারা দেখছেন এটা রেড কালার হয়ে যায়। তবে এই ক্ষেত্রে এসে কিন্তু পয়েন্ট আবার বেশি আসতে পারছে, বাট স্মার্টফোনটা অনেকটাই গরম হচ্ছিল এবং পারফরমেন্স ড্রপ করে দিচ্ছিল। যাই হোক, গেমিং এর প্রসঙ্গে আসা যাক। PUBG আলট্রা এসডি আলট্রাতে আমরা প্লে করতে পারছিলাম, এবং এই সেটিংসেই মানে এই হাইয়েস্ট সেটিংসে দেখছিলাম স্মার্টফোনটা ভালো রেজাল্ট দেয়, স্টেবল ভাবে ধরে রাখতে পারছিল, অর্থাৎ কনস্ট্যান্টলি আপনি ফ্রেম রেটটাই পাবেন। বাট ফোনটা ভালো রকমেরই হিট জেনারেট করে, তখন এই যে এই পোর্শনটা মোটামুটি ভালোই গরম হয়ে যায়। আবার একটু সময় রেখে দিলে ঠান্ডাও হয়ে যায় দ্রুতই, কিন্তু একটু লোয়ার সেটিংসে রেখে PUBG খেললে আরো বেটার স্মুথ একটা রেজাল্ট পাওয়া সম্ভব। দেন অ্যাসপালস 9 এবং COD, এই গেমগুলো তো অবশ্যই স্মার্টফোনে খুবই দুর্দান্ত চলছিল। CODর ক্ষেত্রে ভেরি হাই ম্যাক্সে আমরা প্লে করছিলাম এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এই সেটিংসে। দেন আমরা এটাতে কিন্তু জেনশন ইম্প্যাক্ট এই গেমটাও প্লে করি, যার রেজাল্টও কিন্তু ভালো পেয়েছি। হাই এপিএসে কিন্তু কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল এই স্মার্টফোন। এছাড়াও অ্যাপেক্স লেজেন্ড প্লে করা হয়, ওইটাও স্মার্টফোনের সাথে একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে শুরু থেকেই। পারফরমেন্স সেকশনে এসে আমার যা মনে হয়েছে, এটা খুব ভালো রকমের পারফরমেন্স ডেলিভারি করার মতো ক্ষমতা রাখে, বাট এটার যে সফটওয়্যারটা ওইটার মাঝে টুকটাক কিছু বাগটাক আছে যেগুলো আমি বলছিলাম, এটা ইন ফিউচারে আশা করছি ঠিক হয়ে যাবে এবং তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আশা করা যায়। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই আপডেট দিতে গেলে আবার ডিসপ্লে যাবে কিনা। এখন এইটা তো ভাই এভাবে বলা যাবে না OnePlus এর কি অবস্থা কখন হবে। তবে এইটা যেহেতু অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসছে, আশা করছি ওই সমস্যা হয়তো নাও ফেস করতে হতে পারে। স্পিকার স্টেরিও লাউডনেস বেশ ভালোই, ফুল ভলিউমে আমরা ডিস্টরশন পাইনি, বেশ ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে। এটার যে ট্রাভেল সেকশনটা সেটা আমরা ভালো পেয়েছি, এবং একটা মোবাইল হিসাবে গুড এনাফ বেজও আছে। এছাড়া প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। তো এই ছিল মোটামুটি স্মার্টফোন। একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে কিছু জায়গায় অবশ্যই কমতি আছে এর পরেও। সেই জায়গাগুলোর মধ্যে আমি শুরুতেই বলছিলাম এইটাতে আইপি রেটিংটা আরেকটু বেটার হতে পারতো। দেন এইটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা থাকতে পারতো বা থাকা উচিত ছিল, তখনই কিন্তু আপনি একদম টপ লেভেলের জন্য স্মার্টফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পারিজনে নিয়ে আসতে পারবেন। দেন ওই যে এইটার যে অপটিমাইজেশনের যে বিষয়গুলো আছে সেখানে আরেকটু হয়তো বেটার কিছু করার সুযোগ আছে এখনো। তারপরে ওই ক্যামেরায় আমরা যে বিষয়টা দেখছিলাম যে 2x অপটিক্যাল জুম লেন্স আপনি অন করলেও আবার মাঝে মধ্যে মেইন ক্যামেরায় শিফট করছিল, তো এই ব্যাপারটা আবার কেমন বুঝলাম না। এই ধরনের বিষয়গুলো আশা করছি ভবিষ্যতে ঠিক হয়ে গেলে এটা দারুণ একটা প্যাকেজ হতে পারে। আর অবশ্যই আনঅফিসিয়াল একটা ডিভাইস যেহেতু, এটার প্রাইসটা আরও কিছুটা কমা উচিত। ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, এটা অ্যারাউন্ড 80K একটা স্মার্টফোন। তো অবশ্যই আরেকটু যদি কম বাজেটের মধ্যে আসে তখন এটা একটা গুড অপশন হতে পারে। এবারে আপনাদের পালা, আপনাদের কাছে কেমন লাগলো এবারের OnePlus 11 অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।